Hey guys, welcome to Curiosity and I am স্নেহাশিস। আজ আমরা পড়তে চলেছি কালকেরই সেকেন্ড টপিক, মানে সেকেন্ড লেকচার। এটা হচ্ছে ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রি। এর ফার্স্ট পার্টটা যদি না দেখে থাকো তাহলে আই বাটনে হয়তো শো করবে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো লেটস স্টার্ট। তো আজ আমরা বেসিক্যালি পড়তে চলেছি এর সেকেন্ড পার্টটা। ফার্স্ট পার্টে আমরা কি করেছিলাম? ফার্স্ট পার্টে আমরা জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে ভেক্টর এবং স্কেলার কি এবং এদের কিছু প্রপার্টি আমরা সেখানে ডিসকাস করেছিলাম। আজ আমরা এখানে পড়ব স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এবং অবভিয়াসলি যেহেতু 3D জিওমেট্রি পড়ছি তাই এখানে প্লেন সম্পর্কেও আমরা ডিসকাস করব, যে প্লেন কি এবং তার কিছু প্রপার্টিজ, তার ইকুয়েশনস, এগুলো কিছু ডিসকাস করব। তো ফার্স্ট শুরু করা যাক স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়ে। তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট পড়ার আগে জানবো স্কেলার প্রোডাক্ট কি। আগের ভিডিওতে বলেইছিলাম, আগের ভিডিওতে কি বলেছিলাম যে যদি দুটো ভেক্টর থাকে, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই ডায়াগ্রামগুলো পরে বলছি কি জন্য এঁকেছি। তো আগে এই যে দুটো ভেক্টর ছিল, এই দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট আমি কখন করছিলাম বা স্কেলার প্রোডাক্ট কিভাবে করছিলাম? স্কেলার প্রোডাক্ট করছিলাম এইভাবে, এ ডট বি হয়ে গেল স্কেলার প্রোডাক্ট। ওকে, আর এখান থেকে আমরা কি কি জানতে পেরেছিলাম যে স্কেলার প্রোডাক্ট অলওয়েজ স্কেলার কোয়ান্টিটি দেবে, এই সমস্ত কিছু জিনিস জানতে পেরেছিলাম। কিন্তু আজ জানবো যে যদি এখানে আরেকটা সি ভেক্টর চলে আসে, যদি এখানে আরেকটা সি ভেক্টর চলে আসে, এ বি ভেক্টর দুটো আছে তার সাথে আরেকটা ভেক্টর সি চলে আসছে, এবার এই সিটাকে আমি এদের সাথে স্কেলার ভেক্টর কি করে করব, তো সেটাই জানবো। তো এইটা করার জন্য একটা স্পেশাল ধরনের প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন রুল আছে, সেটা কি আমরা বলি স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা অনেকে বক্স প্রোডাক্টও বলে। তো সেই স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্টটাকে আমরা লিখবো এইভাবে, বক্স অফ এ বি সি। ঠিক আছে, বক্স অফ এ বি সি। ঠিক আছে, আর এটাকে কিভাবে প্রকাশ করব? ফার্স্ট পজিশনে যেটা থাকবে বা যে ভেক্টরটা থাকবে সেটাকে লিখব ডট প্রোডাক্ট হবে কার সাথে? সেকেন্ড আর থার্ড, যে দুটো ভেক্টর সেকেন্ড আর থার্ডে থাকবে তাদের ক্রস মাল্টিপ্লিকেশন হবে বা ভেক্টর প্রোডাকশন হবে বা ভেক্টর মাল্টিপ্লিকেশন হবে, এবং যে ভ্যালুটা আমি এখান থেকে পাবো তার সাথে ফার্স্টে যে ভেক্টরটা থাকবে তার ডট প্রোডাক্ট বা স্কেলার মাল্টিপ্লিকেশন হবে। এইটাই হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট এর রুল। ঠিক আছে, এইটা হচ্ছে তার রুল। আচ্ছা, এবার এইটাকে আমি আরেকভাবেও লিখতে পারি, এটাকে মেনলি যখন ডেটারমিনেন্ট পড়া হবে তখন ডেটারমিনেন্ট কি সেটা জানবো। তো বেসিক্যালি এটাকে ডেটারমিনেন্ট ওয়াইজও লেখা যায়, যে যদি এ ভেক্টর হয় a1 i ক্যাপ প্লাস b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ, ঠিক আছে, বা সরি এইগুলোকে কেন লিখছি, ভেরি সরি। তো a1 i ক্যাপ, b1 j ক্যাপ, c1 k ক্যাপ আগের দিনও এইভাবেই করেছিলাম, যে a1 a2 b1 b2 c1 c2 এসেছিল। b এর ক্ষেত্রে হবে সিমিলারলি a2 i ক্যাপ, b2 j ক্যাপ and c2 k ক্যাপ। আর c এর ক্ষেত্রে কি হবে? c এর ক্ষেত্রে হবে a3 i ক্যাপ প্লাস b3 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। আচ্ছা, এত দূর বোঝা গেছে? এইটাকে যদি আমি এইভাবে লিখি তো এখান থেকে আমি কি পাবো? এখান থেকে পাবো একটাই জিনিস, সেটা হচ্ছে আমি এদেরকে ডেটারমিনেন্ট ওয়াইজও লিখতে পারি। ডেটারমিনেন্ট ওয়াইজ লিখবো বলতে কিভাবে লিখতে পারি? ডেটারমিনেন্ট অফ যে ম্যাট্রিক্সটা পাবো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এই টোটালটার ডেটারমিনেন্ট বা এটার ডেটারমিনেন্ট যা খুশি। তো ভ্যালু যেটা পাবো কি সেটা?
এখান থেকে কি ভ্যালু পাবো, ডিটারমিনেন্টের সাইন জানি আমরা, কি ডিটারমিনেন্টের সাইন এইটা, তো a1 পাবো হচ্ছে a1 b2 c3 মাইনাস a1 c2 b3 মাইনাস b1 ইন্টু কি পাবো, মাইনাস হয় এটা, এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, সরি এটা প্লাস হয়, মাঝেরটা মাইনাস হয়। এবার কিভাবে ডিটারমিনেন্ট বার করার নিয়ম কি, ফার্স্টেরটাকে মানে ফিক্সড রেখে এরপর কি করা হয় b2c3 মাইনাস b3c2, ঠিক আছে। ঠিক সেম সিমিলারলি ভাবে কি করব, a2c3 মাইনাস b1c2a3, যেটা প্লাস হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেটের ভেতর মাইনাস ছিল তো এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে c1, c1 এর ক্ষেত্রে কি হবে, a2b3 মাইনাস c1 a3 b2 বা b2 a3, তো এইটাই আমি এখানে টোটাল প্রোডাক্ট পাবো। এবার যদি আমি প্লাস পজিটিভ গুলোকে যদি এক সাইডে আনি তাহলে এখান থেকে কি পাবো, a1 b2 c3 প্লাস b1 c2 a3 প্লাস c1 a2 b3 মাইনাস a1 c2 b3 মাইনাস মাইনাস নয় প্লাস b1 a2 c3 প্লাস c1 a3 b2, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালু। এইভাবে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমি বার করতে পারবো যদি তিনটে ভেক্টরের কার্টেসিয়ান ফরম্যাট দেয়া থাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে এর ফর্মুলা। এবার এইটা কি, এটাকে সবাই জানি, এটা এটাকে বলবো প্যারালেলোপিড, খুবই অড শোনায় নামটা। তো এই প্যারালেলোপিডের এখানে কাজ কি, বা প্যারালেলোপাইডও বলা হয়, প্যারালেলোপাইডের এখানে কাজ কি, বেসিক্যালি এই যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা এখানে লিখছি, সেখানে যে তিনটে ভেক্টর আমি এখানে নিচ্ছি a b c, এই a b c যদি এর তিনটে বাহু হয়, মানে তিনটে এজ হয়, এবং কিরকম এজ, যে তিনটে এজ একটা পয়েন্ট থেকেই শুরু হচ্ছে, ঠিক সেই রকমের তিনটে এজ, যেটাকে আমরা বলি কোটার্মিনাল এজেস। এই তিনটে এজকে আমরা কোটার্মিনাল এজ বলি, যেটা একটা বিন্দু থেকে শুরু হচ্ছে। যেমন হচ্ছে এটা যদি a ভেক্টর হয়, এটা b ভেক্টর, আর এটা c ভেক্টর, তখন আমি এই ইকুয়েশনটার মাধ্যমে বা এই ফর্মুলার মাধ্যমে এই প্যারালেলোপাইডের এরিয়া বার করতে পারবো, ঠিক আছে। ওকে, তো এতদূর বোঝা গেছে। এতদূর কি বুঝলাম, যে এটার ফর্মুলা, এটার ডিটারমিনেন্ট, এইভাবে আমি কার্টেসিয়ান ফরম্যাটে থাকলে এইভাবে আমি এর ভ্যালু বার করতে পারবো, যার ভ্যালু হচ্ছে এইটা। আর যদি এর তিনটে কোটার্মিনাল মানে কোটার্মিনাল এজ যদি এবিসি হয়, তাহলে আমি এইটার থেকে প্যারালেলোপাইডের ভলিউম বার করতে পারবো। ওকে, তো এতদূর বোঝা গেছে। ডায়াগ্রামটা এই জন্যই ড্র করা হয়েছিল। তো ব্যাস, এর আর কোনো কাজ নেই। এরপর আমি এর কিছু বৈশিষ্ট্য পড়ব, কি কি বৈশিষ্ট্য আছে দেখা যাক এর। যেমন এটার কোনো কাজ ছিল না, বেকার বেকার ড্র করা হয়েছে, যাই হোক। এরপর কি, যদি এখানে এবিসি বক্স প্রোডাক্ট আমি লিখলাম, এটার যা ভ্যালু পাবো, এটার ভ্যালু BCA এর বক্স প্রোডাক্ট, তার ভ্যালু সমান হবে, তার যে ভ্যালু হবে, মানে এই দুটোর ভ্যালু সমান হবে, আর সরি CAB এর ভ্যালুটাও সমান হবে। আগে একটা প্যাকম্যান বলে গেম বেরোতো, যে এধার থেকে বেরোলে আবার এধারে, বা স্নেক গেম, যেমন স্নেকের মুখটা যখন এধারে চলে আসতো আবার এখান থেকে বেরোতো, তো ঠিক সেরকম ভাবে এটা যখন এধারে চলে গেল আবার এটা এধার থেকে এলো, ঠিক আছে। তো BCA, আবার যখন বি চলে গেল বাইরে, তো আবার বিটা এদিক থেকে এন্টার করলো আর হয়ে গেল CAB। তো এইভাবে মনে রাখলে ইজি হবে, সে নিজের মেথডে মনে রাখো তাহলে বেশি সুবিধা হবে, নিজের মেথডে মনে রাখলে
সমস্ত কিছু নিজের নিজের মেথডে বা নিজের থিওরিতে যদি বা নিজে যেভাবে বুঝলে সুবিধা হবে সেভাবে যদি বুঝতে চাও তাহলে বোঝাটাও ভালো হবে আর বেশি দিন মনেও থাকবে। তো সেইভাবে বুঝতে চাও, আর ফানি কিছু দ্বারা যদি মনে রাখতে চাও তাহলে বেশি ভালো হয়। তো যেমন সাপ খেলার মতন, স্নেক গেমের মতন, ছোট ছোট ফোনগুলোতে যেমন থাকে স্নেক গেমের মতন, একদিক থেকে বেরিয়ে গেলে আরেক দিকে ঢোকে, তেমনই এখানে জেনারেলি এদিক থেকে বেরিয়ে গেলে এদিকে ঢুকে গেল। তো এখান থেকেও তুমি এটা দেখতে পারো, প্রমাণ করা যায়। ঠিক আছে, A1 B1 C1, এখানে A1 B1 C1 বসালাম, এখানে A2 B2 C2 বসালাম, এখানে A2 B2 C2 বসালাম, এখানে A3 B3 C3 বসালাম। এবার দেখো কি চেঞ্জটা হলো, আমি এ কে লাস্টে করে দিলাম, তো এখানে এ কে লাস্টে করে দিলাম। যদি এইভাবে বুঝতে অসুবিধা হয়, সিমিলার ভ্যালু আসবে, আমি এইভাবে যদি লিখি A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, সেম ভ্যালু আসবে। এবার আমি A1 কে লাস্টে করে দিলাম, তাহলে এর আগে কি একটা নেগেটিভ ভ্যালু আসে, যদি ডিটারমিনেন্ট পড়া হয়ে গিয়ে থাকে তাহলে জানা থাকবে যে এখানে একটা নেগেটিভ ভ্যালু আছে। ঠিক আছে, এবার আমি যখন একটা কলাম চেঞ্জ করলাম তখন একটা নেগেটিভ ভ্যালু আসলো, এবার কি বি ফার্স্টে গেছে, তাই তো, তাহলে বি চলে গেছে ফার্স্টে, তাহলে এটা আবার পজিটিভ হয়ে যাচ্ছে। আর এর জায়গায় যেহেতু এটা আছে, তো এটা যখন এখানে গেল এটাও তো এখানে আসবে, তখন মাইনাস হলো। এবার এই থার্ড রোটা মানে সি চলে এসছে ফার্স্টে, তার মানে এখানে কি তৈরি হলো, আরো ভালোভাবে যদি বোঝাতে যাই, তো ফার্স্ট কলাম থেকে আমি সেটাকে থার্ড কলামে নিয়ে যাচ্ছি, তাহলে থার্ড কলামটা ভ্যাকেন্সি পড়ে থাকলো কোথায়, ফার্স্ট কলামে। ফার্স্ট কলাম যদি থার্ড কলামের দিকে যায় তাহলে ফার্স্ট কলামটা ফাঁকা পড়ে যাবে, সেখানে চলে আসবে থার্ড কলাম। তাহলে এই যে ডিটারমিনেন্টটা পেলাম আমি, সেটা কি হয়ে গেল, A3 B3 C3, A2 B2 C2, A1 B1 C1 এর ডিটারমিনেন্ট, আর সামনে একটা মাইনাস। তো এটা কি এলো, A3 B3 C3 হচ্ছে C এর ভ্যালু, আর A1 B1 C1 হচ্ছে A এর ভ্যালু, A2 B2 C2 হচ্ছে B এর ভ্যালু। তাহলে এখানে এলো কি, মাইনাস অফ C B A, তাহলে বোঝা গেল এটার ভ্যালু কি পাবো, মাইনাস। ঠিক আছে, তাহলে এবিসির যে ভ্যালু পাবো এখানে তার মাইনাস ভ্যালু পাবো। আচ্ছা, এবার কি করলাম, বি কে আমি ফার্স্টে রাখলাম, সি কে আমি সেকেন্ডে রাখলাম, তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আর কি পাবো, এটাকে যদি এইভাবে চেঞ্জ করি তাহলে ফার্স্টে কি আসবে, ফার্স্টে আসবে A2 B2 C2, তারপর A3 B3 C3, তারপর A1 B1 C1, এইটা। আচ্ছা, এখানে মাইনাস আগে থেকে ছিল, আরেকটা মাইনাস এলে প্লাস হয়ে গেল। এবার কি হলো, এবার পেলাম আমি ফার্স্টে আছে বি, তারপর হলো সি, তারপর হলো এ, প্লাস সাইন, এটাই আসছে। সিমিলারলি এটাও আসবে। আর এটা থেকে আমি কি জানতে পারলাম, যে যখনই এই তিনটে ছাড়া আর যে কোনো ভাবে যদি এবিসি কে বসাই আমরা, তাহলে আমরা তার নেগেটিভ ভ্যালু পাবো। মানে যেমন এবিসি আছে, তো বসালাম এসিবি, নেগেটিভ ভ্যালু পাবো। সিমিলারলি, আচ্ছা ভেক্টর সাইনগুলো দিয়ে দেবে, ঠিক আছে। সিমিলারলি কি থাকবে, সিমিলারলি থাকবে বিএসি, যেগুলো অড, যদি এই টাইপের হয়, এবিসি গোছানোর মতন থাকে, এবিসি বিসিএ সিএবি এইভাবে যদি থাকে তাহলে তার ভ্যালু অলওয়েজ পজিটিভ থাকবে। কিন্তু যদি সেটা অগোছালো হয়ে যায়, যেমন সিবিএ এসিবি বিএসি বা আর কি হতে পারে, যাই হোক যে কটা হবে সমস্ত কিছু নেগেটিভ হবে, এগুলোর ভ্যালু নেগেটিভ পাবো অলওয়েজ। এসিবি বা সিবিএ বা বিএসি এগুলোর ভ্যালু নেগেটিভ পাবো। আচ্ছা, তো এরপর এটা বোঝা গেল। আর কি, এসিবি সরি ABC equals to minus of ACB
equals to minus of BAC equals to CBA minus equals to আর কিছু আছে না, আর কিছু নেই, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমি যদি আরো ভাঙি তাহলে কি পাবো, আচ্ছা B ক্রস C কি হয়, B ক্রস C equals to কি পাবো, mod of B into mod of C into sin theta into n cap। এই n ক্যাপটা কি, n ক্যাপটা অলওয়েজ বলেছি n ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, n হচ্ছে এখানে ইউনিট ভেক্টর যার ভ্যালু অলওয়েজ 1 হয়, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা কি বলে, আরেকটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে এ বি সি তিনটের কোনোটাই কিন্তু 0 হলে স্যাটিসফাই করবে না। এটা অবভিয়াসলি এর কোনোটার ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে ওখানে ডিটারমিনেন্টে 0 হয়ে যাবে আর ডিটারমিনেন্টটার ভ্যালু 0 চলে আসবে। কোনো একটা রো যদি 0 চলে আসে বা কোনো একটা কলাম যদি 0 চলে আসে সেক্ষেত্রে কি হয়ে যায়, ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায়। তো যার জন্য এটা পসিবলই হবে না যে এই ভ্যালুটা পাবো, ঠিক আছে। ওকে, তো এইটা পেলাম b ইন্টু সি এর ভ্যালু, এর বাইরে আবার a আছে, তো a ভেক্টরকে এর সাথে আবার ডট প্রোডাক্ট করব, মানে এটা তো একটা ভ্যালু পেলাম। তো এবার কি লিখবো, এইটা এর মড ভ্যালু, ঠিক আছে, ইন্টু b এর মড ভ্যালু, c এর মড ভ্যালু sin থিটা n cos থিটা, ঠিক আছে, এইটার ভ্যালু। বা যদি cos থিটা নয়, সরি cos থিটা তো হবে না, cos আলফা বা cos গামা বা cos ফাই যা কিছু, কারণ এটা তো সেম হতে পারে না, সেম হলে হতে পারে, জেনারেলি হবে না। তো ফার্স্ট হচ্ছে কি, আচ্ছা এবার এখান থেকে ফার্স্ট যে প্যারালিলোপাইপের কনসেপ্টটা যে ভলিউম পাচ্ছিলাম সেটা কিভাবে প্রমাণ করব, সেটা প্রমাণ করব এইভাবে, এইটাকে আমি এক সাইডে লিখবো, লিখি তারপর বলবো, লেখা যায়। তো এটাকে এইভাবে লিখতে পারি, বি মানে বি ইন্টু সি ইন্টু সাইন থিটা, এখানে একটা এন ক্যাপ আছে, আর এখানে হচ্ছে এ তার ভ্যালু ইন্টু কস আলফা। আচ্ছা এবার দেখা যাক, এবার এখানে তিনটে কো টার্মিনাল এজ পেয়েছিলাম, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। সিমিলারলি এইখানে তো কি থাকবে, একটা তল থাকবে বা একটা প্লেন থাকবে, যে প্লেনে বি এন্ড সি কি করবে, লাই করবে, যাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এর এরিয়াটা কি পাচ্ছি, বি সি এর এরিয়া কি পাবো, ভি ক্রস সি, মানে বি ইন্টু সি ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ, মানে এইটা হচ্ছে এরিয়া অফ, এটা নিচের প্লেনটা তাহলে বেস বলতে পারি এটাকে, এরিয়া অফ বেস অফ প্যারালিলোপাইড, ঠিক আছে, ইনটু, আচ্ছা এইটা কি হয়, এইটা কি হয়, এইটা হচ্ছে ইনটু প্রজেকশন, প্রজেকশন আগের দিন পড়েছিলাম, প্রজেকশনে কি পড়েছিলাম, প্রজেকশন ছিল কি, ভেরি সরি, ঠিক আছে, এইটা ছিল প্রজেকশন। তাহলে এখানে কার প্রজেকশন বার করছি, আচ্ছা এটাকে যদি আমি ইলাবোরেট করি আরো তাহলে কি পাবো, এটাকে যদি আরো বিস্তৃত করি, যদি ভাঙি এটাকে কি পাবো,
mod value of a into mod value of b into cos theta বা phi, ঠিক আছে, বাই তো এইটা কি a এর প্রজেকশন b এর উপর পড়েছিলাম। প্রজেকশন অফ a অন b হলে এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাতাম। তাহলে এইটা কি, এইটা হচ্ছে a এর প্রজেকশন অন b। তাহলে এটা কি প্রজেকশন অফ a অন n, বলতে পারি n তো ইউনিট ভেক্টর, বলতেই পারি, ঠিক আছে, প্রজেকশন অফ বলতেই পারি কারণ এটা ইউনিট ভেক্টর, এটাকে আমি এইভাবে লিখতেই পারি, এটাকে আমি এইভাবে লিখতেই পারি। এখান থেকে যে এনটাকে লিখেছিলাম এটাকে আমি এইভাবে না লিখে, এটাকে যদি আমি এইভাবে না লিখি, এইভাবে লিখি ইনটু, কারণ ওটাও তো ভেক্টর, ওকে। তো এইখান থেকে কি পাবো, এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো এইটা, কারণ এর ভ্যালু তো যখন এর আমি মড নেবো তার ভ্যালু কত আসবে 1, একা পড়েছিল তাকে এর সাথে গুণ করে দিলাম, তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম 1 আর এর সাথে পেয়ে গেলাম এইটা। তো প্রজেকশন অফ a অন n, তাহলে এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট আসলে কি ডিনোট করছে, এরিয়া অফ বেস অফ প্যারালেলোপাইড এন্ড প্রজেকশন অফ a অন n, তার মানে আলটিমেটলি ভলিউম অফ দি প্যারালেলোপাইড। ঠিক আছে, তাহলে ভলিউম পেয়ে গেলাম। তো এটাই ছিল স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে, এটাই ছিল স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ব্যাস, এরপর কি পড়বো, এরপর পড়বো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এরপর পড়বো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। সিমিলারলি কিসের সিমিলারিটি আছে, সিমিলারিটি হচ্ছে, সিমিলারিটি কিসের, সিমিলারিটি হচ্ছে ওখানে দুটো ভেক্টরের প্রোডাক্ট হচ্ছে না, এখানে তিনটে ভেক্টরের প্রোডাক্ট করব। আর এটাকে কিন্তু আমরা বক্স ফাংশন বলবো না, কারণ এটা বক্স ফাংশনের মতন দেখতেও নয়, এটা জাস্ট এই রকম দেখতে, ক্লিয়ার। এইটা মানে হচ্ছে a একটা ভেক্টর, b একটা ভেক্টর, c একটা ভেক্টর। এবার আমি বলছি যে a ভেক্টরের সাথে b ক্রস c ভেক্টরের আমি ভ্যালু চাই, তাহলে কিভাবে বার করব, সেটা এইভাবে বার করব। আর এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে খুব সোজা মনে রাখা, থার্ডটার সাথে ফার্স্ট করে দাও স্কেলার প্রোডাক্ট, তার সাথে b এর মানে সেকেন্ডে যে আছে তার করে দাও স্কেলার প্রোডাক্ট, মাইনাস অফ কি করব এবার বোঝা যাচ্ছে কিছু, এরপর করব a ডট b ডট c, বোঝা গেছে। তাহলে এইটা হচ্ছে এর নিয়ম, a ক্রস b ক্রস c, a ক্রস b ক্রস c এর ভ্যালু বার করতে গেলে ফার্স্ট ডট থার্ড তাদের যে ভ্যালু বার করব সেটার সাথে ডট প্রোডাক্ট করব সেকেন্ডের, মাইনাস ফার্স্ট ডট সেকেন্ড তাদের যে ভ্যালু পাবো সেটার সাথে থার্ডের ডট প্রোডাক্ট করব, দ্যাটস ইট, এইটাই। এরপর যদি এটাকে আমি উল্টো করে দিই, মানে হচ্ছে তো এখানে কি পাবো, এখানে কি পাবো, এখানে পাবো a ডট c ডট b মাইনাস b ডট c ডট a, বোঝা গেল। ঠিক আছে, তো এইটা, তো এখানে ব্যাপারটা কি, এখানে ফার্স্ট a এর সাথে c করলাম, তারপর b এর সাথে c করলাম, ব্যাস ইজি ব্যাপার। কিন্তু আরেকটা জিনিস, এখানেও সিমিলারলি
স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে এবিসি ইকুয়ালস টু বিসিএ ইকুয়ালস টু সিএবি হচ্ছিল। তার মানে আগেরটার মতন কমিউটেটিভ এন্ড ডিস্ট্রিবিউটিভ ল ফলো করবে, এটাও তার মানে কমিউটেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পার্ট হচ্ছে ডাইরেকশন কোসাইন বা ডাইরেকশন রেশিও। ডাইরেকশন কোসাইন কি? ডাইরেকশন কোসাইন হচ্ছে যদি এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস হয় আর এইটা কোনো একটা স্ট্রেট লাইন হয়, যে কোনো স্ট্রেট লাইন, তাহলে সেটা যদি এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করে আর জেড অ্যাক্সিসের সাথে যদি গামা অ্যাঙ্গেল করে, তাহলে এদের ডাইরেকশন কোসাইন কি হয়? cos আলফা, cos বিটা এবং cos গামা। cos বিটা cos গামা, cos আলফা cos বিটা cos গামা। মনে রাখার জিনিস হচ্ছে এক্ষেত্রে কিন্তু এটা পয়েন্ট নয়, ঠিক আছে, এটা কোনো একটা পয়েন্ট নয়, যেমন 1 1 2 লিখে দিলাম। তো এই ক্ষেত্রে আমরা ব্র্যাকেট দেবো না, ডাইরেকশন কোসাইন লেখার সময় অনেকে ভুল করে ব্র্যাকেট দিয়ে দেয়, তো এখানে ব্র্যাকেট দেবো না, ঠিক আছে, কারণ এটা কোনো পয়েন্ট নয়। ঠিক আছে, আচ্ছা তো এটা ডাইরেকশন কোসাইন। এবার ডাইরেকশনের রেশিও কি? আচ্ছা এই ডাইরেকশন কোসাইনগুলোকে আমরা এল, এম এবং এন দিয়েও ডিনোট করি, বইতে দেওয়া আছে দেখবে। ডাইরেকশন রেশিও হচ্ছে যদি এল এম এন তিনটের সাথে আমি কোনো কনস্ট্যান্ট ভ্যালু গুণ করি, তাহলে সেইগুলো যাকে ডিনোট করবে সেগুলো হচ্ছে ডাইরেকশন রেশিও, এ বি সি। ঠিক আছে, এই তিনটে হচ্ছে ডাইরেকশন রেশিও, এই তিনটে হচ্ছে ডাইরেকশন কোসাইন। ঠিক আছে, বেশ, এবার এইগুলো জানার দরকার কি? ডাইরেকশন রেশিও এবং ডাইরেকশন কোসাইন, তার কারণ এগুলোর উপর লাইনের প্রপার্টি ডিপেন্ড করে। তার আগে জেনে রাখি যে যদি ধরলাম এই লাইনটা একটা লাইন নয়, একটা লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্টের বৈশিষ্ট্য কি? এটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত যায়, যেখানে আমি ধরে নিচ্ছি x1 y1 z1 থেকে স্ট্রেট লাইন বা লাইন সেগমেন্টটা গেছে x2 y2 z2 পর্যন্ত, তাহলে আমি কি এর ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও বার করতে পারবো? অবশ্যই পারবো। এর ডাইরেকশন তখন কি হয়ে যাবে? আরে অ্যাঙ্গেল তো সেমই থাকছে, তাহলে এর আমি ডাইরেকশন রেশিও বার করতে পারবো। কিন্তু কিভাবে বার করতে পারবো? এইভাবে, x2 minus x1 comma y2 minus y1 comma z2 minus z1, এটা কি হয়ে গেল? এই ডাইরেকশন রেশিও হয়ে গেল। এই লাইন সেগমেন্টের ডাইরেকশন রেশিও হয়ে গেল এইটা, x2 minus x1 y2 minus y1 z2 minus z1, এটা হয়ে গেল এর ডাইরেকশন রেশিও। কিন্তু এক্ষেত্রে আমি তাহলে ব্র্যাকেট দিলাম কেন? আরে বাবা এইটা ব্র্যাকেট দেওয়ার কথা বলছি, এখানে ব্র্যাকেট দেওয়া যাবে না, ভেতরে ব্র্যাকেট আমি দিতে পারি, কারণ এইগুলো এক একটা পয়েন্ট এবং এখানে যে ভ্যালুটা পাবো, যদি এখানে এটাকে পাই 1, এটাকে পাই 2 আর এটাকে পাই 3, তাহলে জাস্ট এইভাবে লিখে দেবো যে ডাইরেকশন রেশিও হচ্ছে এইটা 1 2 3। ঠিক আছে, ওকে। তো এবার এদের প্রপার্টি কি? বললাম যে কোনো স্ট্রেট লাইনের কিছু প্রপার্টি ডিপেন্ড করে। তো যে প্রপার্টিগুলো ডিপেন্ড করে সেটা হচ্ছে এইটাই, যে যদি দুটো স্ট্রেট লাইন থাকে যাদের ডাইরেকশন রেশিও a1 b1 c1 এবং a2, এটা a1, হ্যাঁ a1 এবং a2 b2 c2 c2, তাহলে লাইন দুটো কি হবে, মানে পারপেন্ডিকুলার হবে বা প্যারালাল হবে, সেটা এদের দুজনের থেকে বোঝা যায়। যেমন যদি এটা হয়ে যায় a1 by a2 equals to b1 by b2 equals to c1 by c2, তাহলে লাইনগুলো কি হয়ে যাবে? লাইনগুলো হয়ে যাবে প্যারালাল। এটা আগের দিনও পড়েছি, লাইনগুলো হয়ে যাবে প্যারালাল। আর যদি হয়ে যায় কি a1 a2 plus b1 b2 plus c1 c2 ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে হয়ে যাবে পারপেন্ডিকুলার। এটা আগের দিনও পড়েছিলাম। তো বেসিক্যালি 3D তে ওইগুলো হচ্ছিল প্রত্যেকটা লাইনের কি, প্রত্যেকটা লাইনের
ডাইরেকশন রেশিও, ডাইরেকশন রেশিও। আচ্ছা এবার তাহলে বলবো যে ডাইরেকশন কোসাইনের ক্ষেত্রে কি হবে, ডাইরেকশন কোসাইনেরও সেম জিনিস, ডাইরেকশন কোসাইনের সাথে কোনো কনস্ট্যান্ট গুণ করলে তবেই ডাইরেকশন রেশিও পাই, তাহলে ডাইরেকশন কোসাইনের ক্ষেত্রেও সেম, মানে এখানে আমি লিখতেই পারি L1/L2 ইকুয়ালস টু M1/M2 ইকুয়ালস টু N1/N2, ঠিক আছে, ল্যামডা তো কেটে যাবে ডিভাইড করলে। সিমিলারলি এখানেও ল্যামডা স্কোয়ার তো ইকুয়ালস টু জিরো, মানে ল্যামডা স্কোয়ার যেহেতু নন জিরো তাহলে এখানে তো জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে যাবে, ব্যাস সেম জিনিস, বোঝা গেছে তো, ইজি জিনিস ডাইরেকশন কোসাইন অ্যান্ড ডাইরেকশন রেশিও। আচ্ছা এরপর আর কিছু আছে কি, আরও আছে, আর হচ্ছে এরপরে আমি ভেক্টর ইকুয়েশন যদি লিখতে চাই, কোনো স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন যদি আমি লিখতে চাই স্ট্রেট লাইনের, আচ্ছা আমরা কিন্তু স্ট্রেট লাইনে ঢুকে পড়েছি, 3D ভেক্টর পড়তে 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 অজান্তেই স্ট্রেট লাইনেও ঢুকে পড়েছি, তো স্ট্রেট লাইনের ইকুয়েশন জেনে নেওয়া যাক, স্ট্রেট লাইনের ইকুয়েশন জেনে নেওয়া যাক। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে r ইকুয়ালস টু a প্লাস ল্যামডা বি, r ইকুয়ালস টু a প্লাস ল্যামডা বি। আচ্ছা যেখানে ল্যামডা কি, ল্যামডা হচ্ছে যে কোনো রিয়েল ভ্যালু। আচ্ছা এখানে a আর b কি কেউ বলতে পারবে, কেউ, এনিওয়ান? আচ্ছা a হচ্ছে এখানে কি যে কোনো ভেক্টর আর b হচ্ছে পজিশন ভেক্টর, a হচ্ছে একটা পজিশন ভেক্টর আর b এখানে কি যে কোনো ভেক্টর, এনি ভেক্টর which is parallel to the line, এই লাইনের প্যারালাল যদি কোনো ভেক্টর থেকে থাকে তাহলে সেইটা হচ্ছে b, আর এইটা হচ্ছে এই লাইনের পজিশন ভেক্টর, ঠিক আছে, পজিশন ভেক্টর, কিন্তু লাইনের কি পজিশন ভেক্টর হয় না, তো লাইনের ওপর যে কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর, ঠিক আছে, তো লাইনের ওপর যে কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর, তো পজিশন ভেক্টর অফ এনি পয়েন্ট অন দা লাইন, ঠিক আছে। এবার এর যদি আমি কার্টেসিয়ান ইকুয়েশন পড়তে চাই, কার্টেসিয়ান ইকুয়েশন যদি পড়তে চাই তাহলে কার্টেসিয়ান ইকুয়েশন কি, ফার্স্ট এটা লিখে নাও, r ইকুয়ালস টু a প্লাস ল্যামডা বি, ঠিক আছে। আচ্ছা এখানে ভেক্টর বলছি, ভেক্টর সাইন তো হবেই, ঠিক আছে, প্রত্যেকটার মাথায় ভেক্টর সাইন হবে। নিচে কার্টেসিয়ান ইকুয়েশন লিখে দিচ্ছি। তো এখানে যে জিনিসটা দেখার সেটা কি, any vector which is perpendicular to the line, parallel to the line, okay, ঠিক আছে। আচ্ছা এখানে r কি, আরও একটা পজিশন ভেক্টর, r হচ্ছে কি, r হচ্ছে পজিশন ভেক্টর অফ এনি লাইন, সরি এনি পয়েন্ট, পজিশন, সরি একটা মিস্টেক করে ফেলেছি, ভেরি সরি, এখানে a ভেক্টর হচ্ছে যে কোনো একটা ফিক্সড পয়েন্টের পজিশন ভেক্টর, ভেরি সরি এটা আমি ভুল করে এনি ভেক্টর করে এনি পয়েন্ট বলে ফেলেছিলাম, যেখানে এইটা হচ্ছে পজিশন ভেক্টর অফ এনি পয়েন্ট অন দ্য লাইন, পজিশন ভেক্টর অফ এনি পয়েন্ট অন দ্য লাইন, সেটা হচ্ছে আর ভেক্টর, আর এ ভেক্টর হচ্ছে পজিশন ভেক্টর অফ এ ফিক্সড পয়েন্ট অন দ্য লাইন, ঠিক আছে, এটা ভুল বলেছিলাম তার জন্য সরি। আর এবার তাহলে কার্টেসিয়ান ফরম্যাট কি হবে, কার্টেসিয়ান ফরম্যাট, আচ্ছা বেশ এখান থেকে দেখা যাক কার্টেসিয়ান ফরম্যাট কি হবে, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই বি ভেক্টর, এটা ইকুয়ালস টু কি পাবো, ল্যামডা, ওকে। তো এখান থেকে কিছু আন্দাজ করা যায়, এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে লিখতে পারি, আর ভেক্টর কি ছিল, পজিশন ভেক্টর অফ এনি পয়েন্ট অন দ্য লাইন,
পজিশন ভেক্টর মানে পজিশন ভেক্টর কি ছিল, পজিশন ভেক্টর আর ইকুয়ালস টু মনে পড়ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটাই তো ছিল যে কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর। এখানে আর হচ্ছে সেই পজিশন ভেক্টর অফ এনি পয়েন্ট, আর এ হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, দেখা যাক এখান থেকে আমরা কি পাই। তো আর আমরা ধরে নিচ্ছি, আচ্ছা এখান থেকে কি পেলাম, আর মাইনাস এ ভেক্টর বাই বি ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা। আচ্ছা বেশ, যেখানে আমরা আর কে ধরে নিচ্ছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর এ হচ্ছে যে কোনো একটা ফিক্সড পয়েন্ট, আমি এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি। ঠিক আছে, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। ঠিক আছে, আর বি ভেক্টর হচ্ছে এনি ভেক্টর হুইচ ইজ প্যারালাল টু দ্য লাইন, বারবার পারপেন্ডিকুলার বলে ফেলছি, সরি তার জন্য। এটা কি হয়ে যাবে, এনি ভেক্টর হুইচ ইজ প্যারালাল টু দ্য লাইন। আমি এটাকে এইভাবে লিখতে পারি, the direction ratio of the line ঠিক আছে, তো ডাইরেকশন রেশিও অফ দ্য লাইন যদি আমি জানতে পারি তাহলে তার প্যারালালের কোন একটা ভেক্টর কে আমি বার করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমি কি পাবো, ইকুয়েশনটা হচ্ছে x minus x1 by a equals to y minus y1 by b equals to z minus z1 by c equals to lambda। তো এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইন 3D স্ট্রেট লাইনের কার্টেসিয়ান ফরম্যাট বা কার্টেসিয়ান ফর্মুলা, whatever you can say। ওকে, আচ্ছা এইটা একটা ইকুয়েশন পেলাম এখান থেকে, এইখানে একটা ইকুয়েশন পেলাম এখান থেকে। আচ্ছা এবার এই ইকুয়েশনটা থেকে আরেকটা জিনিস আমি বার করতে পারবো, যদি দুটো লাইন স্ট্রেট লাইন 3D তে প্যারালাল না হয় তাহলে কি হবে, যদি দুটো লাইন প্যারালাল না হয়, হতে পারে একটা লাইন এখানে আরেকটা লাইন এইভাবে। ঠিক আছে, তো এদের শর্টেস্ট ডিস্টেন্স কি হবে, অবভিয়াসলি বোঝা যাচ্ছে এটাও একটা পয়েন্টে গিয়ে একে মিট করবে, তো শর্টেস্ট ডিস্টেন্স 0 হয়ে যাবে। কিন্তু এবার এইটাকে অন্য একটা প্লেনে যদি রাখি তাহলে, আর এটাকে যদি আরেকটা প্লেনে, এটা যদি ধরলাম যে এক্স ওয়াই প্লেনে আছে, এটা আছে এক্স ওয়াই প্লেনে বা এটা আছে এক্স জেড প্লেনে। ঠিক আছে, এটা আছে এক্স ওয়াই প্লেনে, ওকে, আর এটা হচ্ছে উপরের একটা এক্স ওয়াই প্লেনে, তাহলে কি হবে, তাহলেও প্যারালাল হয়ে যাচ্ছে। কেন, কারণ একটাই তো লাইন, দুটো তো প্যারালাল প্লেনে আছে, কিন্তু দুটো কি প্যারালাল লাইন হচ্ছে না। আচ্ছা খুব কমপ্লিকেটেড লাগছে, তো আপাতত ধরে নিই যে দুটো লাইন প্যারালাল নয়। ঠিক আছে, তো দুটো লাইন যদি প্যারালাল না হয় তাদের মধ্যে একটা শর্টেস্ট ডিস্টেন্স পাবো, সেই শর্টেস্ট ডিস্টেন্সটা কিভাবে বার করব, তার জন্য আমাকে এর ইকুয়েশন জানা প্রয়োজন। ঠিক আছে, এর ইকুয়েশন জানা প্রয়োজন। ঠিক আছে, এটার ইকুয়েশন পেলাম, এটার ইকুয়েশন পেলাম। আচ্ছা যদি কনসেপ্টটা বোঝা না যায় যে দুটো লাইন প্যারালালও নয় আবার দুজন দুজনকে কাটও করছে না একটা পয়েন্টে, তাহলে এমন লাইনকে কি বলা হয়, স্কিউ লাইন্স। স্কিউ লাইন্স কোনগুলো, স্কিউ লাইন্স হচ্ছে, তো স্কিউ লাইন্স কি, স্কিউ লাইন্স হচ্ছে যেমন ধরা যাক যে এইখান থেকে একটা লাইন এধারে বাইরের দিকে বেরিয়ে আসছে। ঠিক আছে, এধার থেকে একটা লাইন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে এখানে একটা লাইন আছে। ঠিক যেমন বললাম যে ওপরে একটা লাইন আছে
আর নিচে একটা মানে প্লেনে একটা লাইন ভাসছে, এই টাইপের লাইনগুলো কীরকম হয়, এই টাইপের লাইনগুলো প্যারালালও হয় না প্রপারলি, আবার প্রপারলি ইন্টারসেক্টও করে না, মানে একে অপরের উপর মিটও করছে না কোনো একটা পয়েন্টে। তো এই ধরনের লাইনকে স্কিউ লাইন বলা হয়। যেরকম দুটো স্কিউ লাইন যদি R1 এবং R2 ভেক্টর দিয়ে আমি ডিনোট করতে পারি, বা বেসিক্যালি এই R1 এবং R2 দিয়ে যদি আমি দুটো স্কিউ লাইনকে প্রকাশ করতে পারি, তাহলে এদের দুজনের মধ্যে যে স্মলেস্ট ডিস্টেন্স পাবে বা শর্টেস্ট ডিস্টেন্স, সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো, সেটাকে আমরা লিখবো এইভাবে, a2 minus a1 cross b2 minus b1 sorry into b1 cross b2, ঠিক আছে, a2 minus a1 dot b1 cross b2, বোঝা গেছে? এর মড ভ্যালু বাই b1 cross b2 এর মড ভ্যালু, ঠিক আছে, এইটা a2 minus a1 dot b1 cross b2 বাই mod of b1 cross b2, এই ভ্যালুটা হচ্ছে এদের শর্টেস্ট ডিস্টেন্সের ভ্যালু। ওকে, তো আজ স্ট্রেট লাইন ইন 3D পর্যন্তই থাক, নেক্সট দিন প্লেন পড়া যাবে। ওকে, সো এতদূর কি পড়লাম, ফার্স্ট পড়লাম স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তারপর পড়লাম ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, তারপর কি পড়লাম, স্ট্রেট লাইন ইন 3D। ওকে, এই তিনটে মেন টপিক আজকে কমপ্লিট করা হলো। এর মধ্যে যদি কিছু আমি বাদ দিয়ে থাকি বা কিছু যদি ভিডিওতে ভুল বলে থাকি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কি ভুল করেছি, তাহলে নেক্সট দিন সেটাকে আমি আরও ভালোভাবে বোঝাতে পারবো, আমার ভুলটা ঠিক করতে পারবো, ঠিক আছে। আর নেক্সট দিন আমরা আলোচনা করব প্লেন। ওকে, বেসিক্যালি প্লেনসে আর তেমন কিছুই নেই, প্লেনসে আর বিশেষ কিছু ইকুয়েশনস আছে আর কিছু প্রপার্টিজ আছে, নাথিং এলস। ওকে, সো বাই বাই।